আর আমি আমার জীবনটাকে কিভাবে দেখছি সেই দর্শনের উপর তো নির্ভর করে ভালো থাকা, মন্দ থাকা, লড়াই করা না করা। আমরা বলছি দু ধরনের মানুষ আছেন ভারতবর্ষে। 1% মানুষ যারা জন্মদিনে তার স্ত্রীকে হেলিকপ্টার কিনে দেন, অন্যেরটা লুটে খান। আর 99% মানুষ যারা দুবেলা খুঁটে খান, দুপুরে খেলে রাতে কি খাবেন ঠিক থাকেন। এমন একটা মোহের মধ্যে তাকে রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে মানুষ ভাবছেন যে অমুক সমস্যাটা মিটে গেলেই বোধহয় তার হবে। তৃণমূলের পক্ষ থেকে করানো হয় মনের ভেতরে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য। এই যে বিধায়ক কেনা বেচা, সাংসদ কেনা বেচা, নেতা কেনা বেচা, এগুলো কোনোদিন আগে পশ্চিমবাংলায় ছিল না। কোনো সময় বিরোধী দল সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোর বলতে পারেনি। কোট আনকোট টার্মটা মুখ্যমন্ত্রী ব্যবহার করেন না, আমি দিলাম। কেন একজন মানুষ বামপন্থার সঙ্গে থাকবে? মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আজকের দিনে যা দাঁড়িয়েছে তার জন্যই মানুষকে বামপন্থাকে বেছে নিতে হচ্ছে। এটা শুধু পশ্চিমবাংলা, ভারতবর্ষ বা বিদেশের ক্ষেত্রে না, সর্বত্রই। আজকে সকালে যিনি বাজার করেছেন তিনি নতুন আলুটা যে দামে কিনেছেন, এত দাম জিনিসটার বেড়েছে কেন? এই সহজ প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলেই আসলে বামপন্থীদের দাবির সাথে তাকে একমত হয়ে যেতে। গত বছর কি তার আগের বছর শীতে হুগলিতে আমি একটি প্রোগ্রামে গেছি। বাড়িপাড়া স্টেশনের বাইরে এরকম ঢালাও ফুলকপি ছড়িয়েছিল, 3টে ফুলকপি 1 টাকায় বিক্রি হচ্ছিল 2022-এর শীতকালে। ফলে এটা বোঝাই যাচ্ছে যে যিনি চাষি তিনি ফসলের দাম পাচ্ছেন না বলেই ফুলকপি ঢালাও ছড়িয়ে রেখেছেন 3টে ফুলকপি 1 টাকায়। ওই দিন রাত্রিবেলা বাড়ি ফেরার পথে ঢাকুরিয়া স্টেশনের প্ল্যাটফর্মে 3টে ফুলকপি আমি কিনে বাড়ি নিয়ে গেছি 45 টাকায়। তাহলে যে মাঝের টাকাটা সেটা কে খেলো? আপনার পকেট থেকেও গেল, আবার আমার যে চাষি সেও তো পকেটে ওই টাকাটা পেলো না। এই যে মাঝে ফোরে দালালরা টাকাটা লুট করে নিয়ে যাচ্ছে, ফলে চাষিও পাচ্ছে না, সাধারণ মানুষও বেঁচে পড়তে থাকতে পারছেন। ফলে তাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে ফসলের দাম কমানোর কথা যে বামপন্থীরা বলছে তার কথায় থাকতে হবে। আর আমি আমার জীবনটাকে কিভাবে দেখছি সেই দর্শনের উপর তো নির্ভর করে ভালো থাকা, মন্দ থাকা, লড়াই করা না করা। যে ভারতবর্ষের মধ্যে, যে পশ্চিমবাংলার মধ্যে আমরা রয়েছি, মানুষকে নানাভাবে টুকরো 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 করে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। ধর্ম, জাত, পোশাক, খাবার, এইসব। আমরা বলছি দু ধরনের মানুষ আছেন ভারতবর্ষে। 1% মানুষ যারা জন্মদিনে তার স্ত্রীকে হেলিকপ্টার কিনে দেন, অন্যেরটা লুটে খান। আর 99% মানুষ যারা দুবেলা খুঁটে খান, দুপুরে খেলে রাতে কি খাবেন ঠিক থাকেন। এই 99% মানুষের সম্পত্তি আসলে 1% মানুষ লুটে নিচ্ছে। তাদের ওই 99% মানুষকে যদি দুবেলা দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করতে হয়, মাথার উপর ছাদের ব্যবস্থা করতে হয়, তাহলেই বামপন্থার স্লোগান তাদেরকে আকৃষ্ট করবে। এই যে কথাটা, এই বার্তাটা ঠিকঠাক জনসংযোগে মানুষের কাছে কি যাচ্ছে? যদি যায় তাহলে শুনবো। জনসংযোগ যা আমরা করছি সেটা যে অবশ্যই আরো ভালো করার প্রয়োজন রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ, কিন্তু যা প্রতিদিনকার রুটি রুজির কথা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে তার উল্টো দিকে এরকম সব তথ্যের স্রোত মিডিয়ার একাংশকে ব্যবহার করে, রাজনৈতিক দল তারা নানা রকম বিভিন্ন সংস্থা তৈরি করে এমন ভাবনা মানুষের মধ্যে ক্রমাগত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। দু ধরনের কথার মধ্যে মানুষ কোথাও কোথাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমরাও হয়ে যাচ্ছি। রুটি রুজির কথা নিয়ে যখন বিতর্ক হবে, চর্চা হবে, চাকরি বাকরির কথা নিয়ে যখন তর্ক হবে, বিতর্ক হবে, তখন সেটা মিডিয়ার একাংশের অ্যাটেনশন কম গ্রহণ করতে পারছে। টিভি চ্যানেল বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, ইত্যাদিতে বলুন, পেঁয়াজ রসুনের দাম আর বেকারের চাকরির কথা যতটা আসছে তার থেকে অন্যান্য জিনিস সেটা অনেক বেশি আসছে, যা আসলে মানুষকে তথ্যের স্রোতের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তার রুটি রুজির জায়গার যন্ত্রণার থেকে। সেই যন্ত্রণা মানুষের মধ্যে আছে, কিন্তু এমন একটা মোহের মধ্যে তাকে রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে মানুষ ভাবছেন যে অমুক সমস্যাটা মিটে গেলেই বোধহয় তার হবে। নোয়াম চমস্কি তার লেখায় লিখেছিলেন না, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, মানে এমন ভাবে মানুষের সম্মতি আদায় করে নেওয়ার জন্য মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আরো বিভিন্ন সংস্থাকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যে আরে রুটি রুজি ওটা তো হতেই থাকবে, বা কেউ কেউ বলছেন আরে ও তো কপালের ব্যাপার, ও তো হতেই থাকবে, অমুক সমস্যাটার সমাধান হলে আমার একটু ভালো লাগবে। এই জায়গা থেকে বামপন্থীদের লড়াই আসল ফোকাসের দিকে, রুটি রুজির দিকে, চাকরির দিকে, রোজকার জীবন যন্ত্রণার দিকে মানুষের নজরটা ঘোরানো, সেই লড়াই নিরন্তর চলছে। একটা সময় দেখা যেত যে বাড়ি বাড়ি 1 টাকা করে তুলছে সিপিএম। সরাসরি জনসংযোগের জায়গাটা কি একটু কোথাও হলেও ধাক্কা খাচ্ছে, যে কারণে যার প্রতিফলন ভোট বাস্কে পড়ছে, ব্যালটে বিনিয়োগে পড়ছে? সরাসরি জনসংযোগের সাথে সোশ্যাল মিডিয়ার জনসংযোগের তো কোনো তফাৎ নেই। আমাদের স্লোগানটা ছিল নেটেও আছি, হেঁটেও আছি। ফলে হেঁটেও আমাদের যতটা দূর যেতে হবে, নেটের মাধ্যমে আমরা কিছু বাড়তি মানুষের কাছে পৌঁছাতে যাই, সেটা তো হবেই। কিন্তু গত 13 বছর ধরে এই পশ্চিমবাংলায় সন্ত্রাসটা কোনো কোনো ক্ষেত্রে এমন জায়গায় পৌঁছেছে যে হয়তো সব জায়গায় হেঁটে যাওয়ার ক্ষেত্রে কিছু বাস্তবিক সমস্যা আছে। আমি আর সেই জায়গার নামটা আমি ইত্যাদি করতে চাই না, কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন
তৃণমূল যদি এত ভালো কাজ করে থাকে তাহলে গত পঞ্চায়েত নির্বাচনে ব্যালট খেয়ে নেওয়া, কি ব্যালট বাক্সের মধ্যে নীলকালি ঢেলে দেওয়া, কি পুকুর থেকে মাছের জল সেচে মাছের সাথে ব্যালট বাক্স উদ্ধার করার মতো ঘটনা ঘটতো না। যদি তৃণমূল এত ভালো কাজ করতো তাহলে গত নির্বাচনে 6 জন তরুণ বামপন্থী কমরেড নির্বাচনে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে খুন হলেন, এই ঘটনা ঘটতো না। ফলে তৃণমূল জানে তাদের পরিস্থিতিটা ঠিকঠাক নেই, এবং বামপন্থীদের জনসংযোগ যে আগের তুলনায় ভালো হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনে যে তার একটা সুফল পাওয়া যেতে পারে, এইটা তৃণমূলের ধারণা ছিল বলেই এই ব্যাপক আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এবং এই আক্রমণের ফলে একটা অংশের সমস্যা তৈরি হয়। পশ্চিমবাংলায় এখন বেকারত্বের যে অবস্থা, তাতে একটা বড় অংশের শ্রমিককে বাইরে কাজের জন্য চলে যেতে। আপনি যে কোনো দিন সকাল 8টায় হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়াবেন, ফলকনামা এক্সপ্রেস, করমণ্ডল ইত্যাদি ইত্যাদি যা যাচ্ছে, আমার নিজের চোখে একদিন দেখা খুবই দুঃখজনক, যে পুলিশ রেলের যে পুলিশ কার্যত পিটিয়ে জেনারেল কামরায় অল্প বয়স্ক ছেলেদেরকে ঢোকাচ্ছে, ভেতরে আর জায়গা নেই। কিন্তু ওই বাক্স প্যাটরা 3 মাস 6 মাসের নিয়ে যে চলে যেতে হচ্ছে, যে ছেলেটি চলে যাচ্ছে সে এখানে গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছিল, কিন্তু গোটা সময়টা সে থাকতে পারছে না, কারণ তাকে পশ্চিমবাংলায় থাকতে হলে যে সামান্য দুবেলা দুটো ভাত খেতে হয় সেই ব্যবস্থা নেই, কারণ সরকার ব্যবস্থা করতে পারেনি, তাকে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, মুম্বাই কাজে চলে যেতে হচ্ছে। মাথার উপর যে ছাদটা পাওয়ার কথা ছিল সেই ছাদটা নেই, কারণ আবাস যোজনায় টাকা লুট হয়ে গিয়েছে। আর্জুনা বিবি পূর্ব মেদিনীপুরের একজন মহিলা নিজের বাড়ির অধিকারের বাড়ি চাইতে গিয়ে পুরুষ পুলিশের হাতে একবার রাস্তায়, তারপর গ্রেপ্তার হওয়ার পর থানায় নির্যাতন হয়েছিল। এই ঘটনাগুলো বারংবার তৃণমূলের পক্ষ থেকে করানো হয় মনের ভেতরে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য। সেই ভয়টাকে কাটিয়ে বামপন্থীরা আরো রাস্তায় যেভাবে বেরিয়েছে, তাতে খানিকটা ওরা পিছিয়েছে তো বটেই, কিন্তু এখনো মাইলস টু গো। দেখুন, রাজনীতির ক্ষেত্রে তো বলা হয় যে চান্সেস যত গ্র্যাব করা যায় তত এগোনো যায়। এই মুহূর্তে ধরুন তৃণমূল এবং বিজেপি, দুটো দলে, বিজেপি খানিকটা কোণঠাসা বামেদের এই উত্থানের জন্য নতুন করে, এবং তৃণমূল, নব্য তৃণমূল এবং প্রাচীন তৃণমূলে বিভক্ত, এবং দলের মধ্যে অভ্যন্তরে মমতার ওই নিয়ন্ত্রণ এখন নেই। এটা কতটা বামেদের অ্যাডভান্টেজ দিচ্ছে? বা তৃণমূলের মধ্যে দ্বন্দ্বটা কি কারণে আমি ঠিক বুঝতে পারি না। ওই দোলা সেনের হিসেব করলে বোধহয় 75-25 ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব হতে পারে। দক্ষিণপন্থী দল, তার এই নেতা ওকে মানে না, ওই নেতা ওকে মানে না, এইগুলো হতে থাকে, সেইটা নিয়ে আমাদের ভাবার কোনো কথা নেই। বরং যত এই এ ভালো না, ও ভালো, ও ভালো না, ওই খারাপ, এই ফর্মুলায় চলে যাব, তত আসলে ফোকাসটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা ফোকাসটা রাখতে চাই তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের স্বজন পোষণ, তৃণমূল বিজেপির যোগসাজশে আসলে এই পশ্চিমবাংলার যে চিত্রটা পরিবর্তন হয়ে গেছে। পশ্চিমবাংলায় সংস্কৃতি, খেলাধুলা, অর্থনীতি, সমাজটা যেরকম ছিল সেইটা এখন নেই। আসানসোলে ইমাম সাহেবের ছেলেকে ওই উস্কানির আগুনে পুড়ে মরতে হতো না যদি না তৃণমূল থাকতো। তৃণমূল আছে বলেই আসানসোলে ওই ঘটনা ঘটেছে। এবং যত এই ধরনের ঘটনা ঘটছে, একদিকে উল্টো দিকে আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা, তৃণমূল সরকার কিন্তু কোনো বাধা দিচ্ছে না আরএসএস কে তার প্যারেড করা, তার অস্ত্র চালনা, তার স্কুল খোলায় কোনো বাধা দিচ্ছে না। এই সংস্কৃতিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই দিকে আমাদের ফোকাস রাখতে চাই, যে পশ্চিমবাংলাকে যেভাবে মানুষ আগে চিনতেন, অন্য রাজ্যগুলো পশ্চিমবাংলাকে যে সম্ভ্রমের দৃষ্টিতে আগে দেখতো, সেই সম্ভ্রমের দৃষ্টি এখন নেই। এই যে বিধায়ক কেনা বেচা, সাংসদ কেনা বেচা, নেতা কেনা বেচা, এগুলো কোনোদিন আগে পশ্চিমবাংলায় ছিল না। পশ্চিমবাংলায় এর আগে দক্ষিণপন্থী সরকার ছিল, বামপন্থী সরকার ছিল, তাদের মধ্যে বিরাট মারামারি ছিল, লড়াই ছিল, নীতি আদর্শগত ফারাক ছিল। মাসুল সমীকরণ নীতি নিয়ে লড়াই ছিল, শিল্প হবে কি হবে না এই নিয়ে লড়াই ছিল, ট্যাক্সের ভাগ কে কত পাবে তাই নিয়ে লড়াই ছিল। কিন্তু গত 2011 সাল অব্দি যে সরকার চলেছে, তাতে কোনো সময় বিরোধী দল সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোর বলতে পারেনি। কিন্তু এখন এটা দুধ ভাতের ব্যাপার। এখন এটা হিসেব করা হচ্ছে যে ওই যে শোনা যাচ্ছে দিল্লিতে কি একটা নতুন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন হচ্ছে, তাহলে ওটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে কি একনাথ শিন্ডে পার্ট 2 সেটা মহারাষ্ট্রের পর পশ্চিমবঙ্গে তৈরি হবে। ফলে এইগুলো আসলে তৈরি করা হয় যে আরে ভাই, সবই তো মুড়ি মিছরি এক দর, তুমি কেন নীতি আদর্শ নিয়ে রাজনীতি করছো এইটার জন্য। তাহলে এইখানে আমাদের কাজটা আরো কঠিন, যে নীতি আদর্শ নিয়েই যে আসলে রাজনীতি করতে হয়। রাজনীতি শুধু নিজের আখের গুছিয়ে এই ডাল থেকে ওই ডাল, এই দল থেকে ওই দলে যাওয়া নয়। এই কাজটা এই সময় আমাদের ফোকাসে রাখতে হবে। কে কার সাথে ঝগড়া করছে, মারামারি করছে, কে কাকে ইলেকশন ক্যাম্পেনে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে, এইগুলো আমাদের না ভাবলেও হবে। লোকসভা ভোটের পর যেটা বলা হয়েছিল যে তৃণমূলের সাকসেসের পেছনে একমাত্র কারণ লক্ষ্মীর ভান্ডার। আপনার কি মনে হয় যে এই লক্ষ্মীর ভান্ডার বিধানসভা ভোটেও কার্যকর হবে? দেখুন, সরকারি প্রকল্প এটা সমস্ত সরকারই দেয়। আমার উত্তর ভারত সম্পর্কে অতটা ভালো পড়াশোনা নেই, গত কয়েকদিন দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য সম্পর্কে পড়ছিলাম, সেখানেও এই ধরনের সরকারি প্রকল্প প্রচুর, এবং প্রতিটা ক্ষেত্রেই
রাজ্য সরকার পশ্চিমবঙ্গে যে ভাতাটা দেয় তার থেকে বেশি, ফলে যে সরকারি আসবে সেই এটা দেবে। কিন্তু এই যে কোনো একটা ভাতা দেওয়া মানে আসলে যে ব্ল্যাকমেলিং এর চেষ্টা করা, এবং এইটা পঞ্চায়েত হোক লোকসভা হোক প্রকাশ্যে তৃণমূলের নেতারা বলে বেরিয়েছেন যে ভোট না দিলে ওইটা বন্ধ করে দেবো, এবং শুধু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি নয়, কোথাও কোথাও হাতে কলমে এটা দেখানো হয়েছে যে ভোট না দিলে তোমার ওই ভাতাটা বন্ধ করে দেবো। পঞ্চায়েত নির্বাচন আমাদের কাছে সেই একটা লড়াইয়ের দৃষ্টান্ত ছিল যে মানুষ নিজের অধিকারটা মানুষ সরকারের থেকে তো প্রাপ্য পাবেনি, তার জন্য যে সারা জীবন ব্ল্যাকমেলিং এর মতো ওই সরকারকে ভোট দিতে হবে এরকম ব্যাপার তো নয়। মানুষ পাল্টা লড়াইয়ের জায়গায় পৌঁছেছিলেন। তো আমরা চাইবো সাধারণ মানুষের মধ্যে থেকে, নিম্নবিত্ত মানুষের মধ্যে থেকে যারা এই ভাতাটা পান, তারা আসলে এটাকে কোনো একজন নেতা বা নেত্রী তিনি দিচ্ছেন, দয়া করছেন, এই যে কোট আনকোট টার্মটা মুখ্যমন্ত্রী ব্যবহার করেন না, আমি দিলাম, এই যে মুখ্যমন্ত্রীর দয়ার উপর নির্ভরশীল হতে হচ্ছে, এই জায়গায় না গিয়ে মানুষকে তার লড়াইয়ে তার অধিকারের জায়গায়, যারা ওটা আমার প্রাপ্য, তোমাকে ভোট দিয়েছি, তুমি আমার ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করতে পারছো না, আপাতত তুমি এটা দাও, কিন্তু আমার অধিকারে আমার ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করতে হবে, রেশনে সস্তায় আমাকে চাল ডাল দিতে হবে, স্বাস্থ্যসাথী কার্ড থাকুক বা না থাকুক আমার সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাটা পেতে হবে। এই জায়গায় আমরা মানুষকে এই অ্যাওয়ারনেসের জায়গায় নিয়ে যেতে চাই। স্বাস্থ্যসাথী কার্ড যখন ছিল না তখন সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হতো, এখন আবার একটা কার্ড করে তার প্রিমিয়াম বেসরকারি সংস্থায় টাকা ঘোরানোর দরকারটা হয়ে পড়লো কেন? এই সব জায়গায় এই লড়াইয়ের বার্তায় আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই। 26-এর ভোট এখনো অনেক দেরি, আরো কত সেটিং হবে, আরো কে কোথায় দম বন্ধকর পরিবেশ হবে, আরো কার কার অক্সিজেন কমে যাবে শরীরে, মনে এদিক থেকে ওদিকে ঝাঁপ দেবেন, ওদিক থেকে ওদিকে ঝাঁপ দেবেন, ফলে আমার ধারণা এখনো অনেক নাটক তৃণমূল বিজেপির মধ্যে হওয়া বাকি আছে।